কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, কি খুশি তো? একদম এটার জন্যই আসা। হ্যাঁ, সকলে অলমোস্ট 650 কিলোমিটার কিন্তু আমাকে শিটং থেকে রাইড করতে হবে। আর আমি বলেই বা কি করব, পরিস্থিতি চেঞ্জ হবারও নয় আর হবেও না, পশ্চিমবঙ্গ এরকমই থাকবে। ফেসবুক, ইনস্টা আর ইউটিউবে কিন্তু বেশ ভাইরাল এই জায়গাটা, আর এখন এসে দেখছি সত্যি জায়গাটা সত্যি খুব সুন্দর। ওয়েলকাম টু পশ্চিম মাদাতি টোল প্লাজা। ও তো দেখেই একদম বুঝতে পেরেছে আমি চলে এসেছি। রাস্তার কি মিডিল দিয়ে যেতে হবে? এই যে হোটেলটা দেখতেই পাচ্ছ, মা সোনালী হোটেল। তো এইখানে কিন্তু না দাঁড়ানোটাই বেটার। তোমার জন্য না থাকলে তোমাদের মতো, তোমাদের কাছে যদি কেউ যদি রাইড করতে চায় নতুনই, মানে সে শিখে যাবে। একদম, আমাদের দুঃখ নেই, আবার হবে। আমরা তো কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। গুড মর্নিং, গুড মর্নিং তোমাদের আরও একটা নতুন এপিসোডে এই নর্থ বেঙ্গল অফবিট সিরিজের। আর আমরা কিন্তু কালকে এসেছিলাম শিটং 2-এ। কালকে রাতে সেরকমভাবে আর ব্লগ করিনি, কারণ একটুখানি আমরা মানে নিজেরা একটু আনন্দ করছিলাম, একটু গল্প টল্প করছিলাম, এই চলছিল। তো আজকে কিন্তু আমরা শিটং থেকে বেরোবো সোজা কলকাতার দিকে। মানে আমি কলকাতা যাব, দমদম যাব, বিজয় যাবে হচ্ছে পলাশি থেকে, চলে যাবে হচ্ছে ও কাটোয়া, আর তার সাথে আরও যে দুজন রয়েছে আমাদের রাইডার, তারা কিন্তু রানাঘাটে ওরা ঢুকে যাবে। মানে আমি সব থেকে বেশি দূর পর্যন্ত যাব, অলমোস্ট 650 কিলোমিটার কিন্তু আমাকে শিটং থেকে রাইড করতে হবে। মানে এখন বাজে সকাল 9টা, আমি যদি খুব টায়ার্ডেও যাই তাও আমার কিন্তু রাত 12টা বেজে যাবে, আমার যেটুকু আইডিয়া রয়েছে। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করিনি, আমরা ব্রেকফাস্ট করব। তার আগে তোমাদের একটু দেখাই, এই যে বাইক মোটামুটি লোডেড হয়ে গেছে, এই যে দুটো বাইকই, ওইদিকে ওদের বাইকও কিন্তু লোডেড হয়ে গেছে। আর এখন এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে আছে রুটি। রুটির সাথে কি এটা? আচ্ছা, রুটি আর ঘুগনি। এই যে তিনজন বসে পড়েছে, আমিও বসবো, ফটাফট খেয়ে নেবো ভাই। সকালে 7:30 8টাতে আমাদের বেরোনোর কথা ছিল, বাট সেখানে কিন্তু এখন মানে 9টা বেজে গেল। এবার দেখা যাক, সবই ভগবানের উপর ছেড়ে দিতে হবে, ঠাকুর ঠিক পৌঁছে দেবে। তো যাই হোক, চলো এবার খাবার দাবার কমপ্লিট করি, দেন মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা বলছি। তো মোটো ব্লগিং সেটআপে কিন্তু রেডি হয়ে গেছি, গাড়িও পুরো রেডি রয়েছে। আর এই যে এখন কিন্তু বেরোবো। এই যে কাকুদের সাথে দেখা হয়েছিল কালকে রাতে এসে, কাকু এসছে কৃষ্ণনগর থেকে, এই কাকু এসছে মুর্শিদাবাদ থেকে। যাই হোক, চলে যাচ্ছি কাকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার শিটং 2 থেকে সোজা কলকাতা দমদম। জানি না কতক্ষণ টাইম লাগবে, তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি যাওয়ার, তবে সেফলি রাইড করে। জয় বাবা লোকনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মা কালী, জয় বজরংবলী। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। তো বেরিয়ে পড়লাম কিন্তু শিটং 2 থেকে সোজা কলকাতার দিকে। শিটং 2 এর অ্যালপাইন হোমস্টে থেকে আমরা বেরিয়ে পেয়ে গেছি কিন্তু চায়ের বাগান। এই যে দেখো, এখানে কিন্তু দুপাশে বেশ সুন্দর কিছু চায়ের বাগান রয়েছে। এই যে এটা হচ্ছে মাহালদিরাম টি স্টেটের আন্ডারে পড়ে। আর ওই দিকের ভিউটা দেখো, এই এরিয়াটাও কিন্তু শিটং এর মধ্যেই পড়ে। আর ভিউটা কিন্তু ভাই অনবদ্য একটা ভিউ দেখতে পাচ্ছি। ওইদিকে ওপর দিয়েও কিন্তু একটা গ্রামের মতো দেখা যাচ্ছে, আর এই যে নিচে ওটা কিন্তু কার্শিয়াং সিটি। এই অ্যালপাইন হোমস্টে থেকে বেরিয়ে কিন্তু আমাদের যাওয়ার রাস্তা ছিল দুটো। একটা, আমরা যেই রাস্তা দিয়ে উঠেছিলাম তার উল্টো রাস্তা দিয়ে, মানে পেছন দিক দিয়ে কার্শিয়াং এর কিন্তু রোড আছে। আর এখন যেটা দিয়ে যাব আমরা, সেটা হচ্ছে শিবখোলা রোড। শিবখোলার নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। তো শিবখোলা দিয়েই কিন্তু আমরা যাব। রাস্তাটা দেখো কি রকম ভয়ঙ্কর ভাই, অফ রোডটা দেখো ভাই, খুব খারাপ রাস্তা। তবে আমি যেটুকু বুঝলাম, কার্শিয়াং এর আশেপাশে যে অফবিট জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু রাস্তাগুলো ম্যাক্সিমামটাই খারাপ। আর চটকপুরও এখান থেকে বেশি দূর নয়। তো ওই একই অবস্থা চারিদিকে। এবার আমাদের যেতে হবে রাইট সাইড। ফাইনালি এবার রাইডে আমরা কিন্তু এইটুকু জাস্ট সামান্য একটু কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভিজিবল হয়েছে আজকে। এই দেখো, এই যে বুঝতে পারছো হয়তো, এই যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ,
বেশ ভালোই বোঝা যাচ্ছে এই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি আমরা ভাই। যাই হোক, রাইডটা সাকসেস, যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। কি খুশি তো? একদম, এটার জন্যই আসা, হ্যাঁ, সফল হয়ে গেল। যাক ঠিক আছে। তো এই ব্যাপার। দুদিন ধরে মনটা খুব খারাপ ছিল, দুদিন ধরে খুব মনটা খারাপ ছিল। আচ্ছা। যাই হোক, বাড়ি যাওয়ার দিন, আমাদের দর্শন দিয়ে দিয়েছে আমাদের ভগবান। হ্যাঁ, তো বেশ সুন্দর লাগছে দেখতে। ওহো হো হো হো। ছবি তুলে জানো? আমরা এই ওপরের রাস্তা দিয়ে শিটং 2 এ উঠেছিলাম, এই যে নামলাম। কালকে কিন্তু আমরা এসেছি ওই রোডটা দিয়ে। তো এখন এই রাস্তা দিয়ে আমরা রংটং হয়ে, মানে শিবখোলা হয়ে রংটং দিয়ে কিন্তু আমরা যাব। এইবার রাইডে, মানে আজকে যদি আমরা এই স্লিপিং বুথটাকে না দেখতে পেতাম তাহলে কিন্তু মনটা খারাপ লাগতো। তবে শেষ দিনে কিন্তু আমাদের মনটা ভরিয়ে দিয়েছে, যদিও পুরো স্পষ্ট নয়, তবে ঠিক আছে ভাই, ভিজিবল তো হয়েছে একটু হলেও। যে না, ওরা দুজন আমার সাথে এসছে, তো ওরা কিন্তু বলতে পারবে যে না, রাইডে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখে এসছি। এটা একটা বড় পাওনা। তো সবই নেচারকে থ্যাঙ্কস জানানো উচিত। আর এখন এই যে রাস্তা, বেশ সুন্দর কিন্তু রাস্তা, তবে অতিরিক্ত কিন্তু ঢাল, অতিরিক্ত। কালকে যেরকম উঠেছিলাম আজকে কিন্তু সেরকম ভাবেই নামছি। রাস্তাগুলো দেখো কিরকম ভয়ঙ্কর স্টিপ। আর এই নিচে নামতে নামতে কিন্তু প্রচুর চায়ের বাগান দেখতে পাচ্ছি চারিদিকে, প্রচুর চায়ের বাগান। রাস্তাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, অ্যাডভেঞ্চারাস। এরকম স্টিপ রোড মানে অবভিয়াসলি ভাই অ্যাডভেঞ্চারাস। ফার্স্ট টাইম যখন পাহাড়ে রাইড করতাম তখন ভাই এরকম রাস্তা দেখলে খুব ভয় পেতাম আমি, বাট রাইড করতে 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 এক্সপিরিয়েন্স হতে হতে এখন কিন্তু এই রাস্তাগুলো বেশ মজা লাগে। আর সবই এই যে আমার বেবি, ও কিন্তু সবই মোটামুটি আমার সাথে করছে তালে তাল মিলিয়ে। ওকেও কিন্তু থ্যাংক ইউ জানানো উচিত, কারণ ও যেভাবে আমার সাথে এই অ্যাডভেঞ্চার গুলো করছে, ভাই ওকেও হ্যাটস অফ। 7 বছর কমপ্লিট হয়ে গেছে, 2018-র বাইক, ডিসেম্বরে 2018-র। তাও কিন্তু পাওয়ারের দিক থেকে বা কোনো কিছু দিক থেকে অন্য কোনো বাইকের থেকে কোনো রকম কম নয়। কন্টিনিউ নেমে যাচ্ছি, কন্টিনিউ, মানে বেশ অনেকটা সময় ধরে কিন্তু আমরা নেমেই যাচ্ছি, জাস্ট নিচে নেমেই যাচ্ছি। তোমরা যদি চাও তোমরা কিন্তু রংটং হয়ে শিবখোলা হয়েও কিন্তু এই শিটং এ উঠতে পারো, আমি যেটুকু বুঝলাম। আর এই নামছি কিন্তু আমরা ওই রাস্তাটা দিয়েই শিবখোলা, আর মাত্র এখান থেকে 2 কিলোমিটার বললো, এই 5-7 মিনিট লাগবে যেতে। অভিজিৎ অনেকটা পেছনে পড়ে গেছে, আই থিঙ্ক রাস্তাটা স্টিভ যেহেতু, সেহেতু একটু সমস্যা হচ্ছে। তো ও আগে আসুক। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। পৌঁছে গেছি আমরা শিবখোলাতে। এই হচ্ছে শিবখোলার একটা ছোট্ট গ্রাম। আর এইখান থেকে খুব বেশি দূর নয় আমাদের শিলিগুড়ি। শিবখোলা দিয়ে যে নামার রাস্তাটা, ভাই নিচের দিকটায় এতটা সুন্দর না, আমি এই জায়গাটাতে মানে একটু দাঁড়িয়েই বললাম যে এই যে এত সুন্দর চায়ের বাগান দেখা যাচ্ছে, তার সাথে এই যে গাছগুলো, মানে বেশ একটা কিন্তু ডুয়ার্স এর ফিল দিচ্ছে। ডুয়ার্সেও কিন্তু ঠিক এইরকম কিছু জায়গা দেখা যায় ভাই, দারুণ লাগছে ভাই, দারুণ। ভাই সত্যি সমতলে আমরা থাকি, আমরা এই জিনিসগুলো মিস করি। আর এখানকার মানুষ দেখো কি সুন্দর নেচারের মধ্যে থাকে,
হ্যাঁ, পাহাড়ের জীবনযাপন হয়তো আমাদের থেকে একটু বেশি কষ্টের, বাট এগুলো আমার তো বেশ ভালো লাগে। আমি নিচ দিয়ে নামছিলাম আর 360টা না বার করে পারলাম না, কারণ এত সুন্দর ভিউ মিস করা যাবে না, তোমাদেরকে দেখাতেই হবে 360-তে। তো তোমরা একটু এবার ভিউটার মজা নাও চা বাগানের। আর আমরা কিন্তু চলে এসেছি এখন শিবখোলার সেই রিভার সাইডে, যেখানে নিচে খুব সুন্দরভাবে একটা কিন্তু ভিউ আছে নদীর। শিটং থেকে বেরিয়ে মোটামুটি প্রায় 20 কিলোমিটার কিন্তু রাইড করা হয়ে গেছে, আর এখন চলে এসেছি শিবখোলায়। হয়তো তোমরা জানোই এই শিবখোলার নাম শুনেছো, ফেসবুক হোয়াটসঅ্যাপে কিন্তু ফেসবুক ইনস্টা আর ইউটিউবে কিন্তু বেশ ভাইরাল এই জায়গাটা। আর এখন এসে দেখছি সত্যি জায়গাটা সত্যি খুব সুন্দর। তোমাদের সাথে একবার শেয়ার করবো। আমরা পাশেই গাড়ি রেখেছি, রেখে এই নদীটাতে এলাম। এটা মেবি মহানন্দার কোনো সোর্স হবে, যদি আমি ভুল হয়ে থাকি একটু আমাকে কারেক্ট করে দিও কমেন্ট করে। আর এই যে এই হচ্ছে শিবখোলার নদীটা, দেখো কি সুন্দর ভাই। ওই জায়গাটাতে কিন্তু ছোট একটা মানে ওইখানে স্নান করতে পারবো আমরা চাইলে, বাট সেটা করব না এখন, কারণ এখন বেশি টাইম নেই ভাই, কলকাতা ঢুকতে হবে। আর এই যে এইভাবে কিন্তু বেরিয়ে গেছে ওই দিক দিয়ে, আর ওই ব্রিজটা হয়ে কিন্তু আমাদের ওই সাইড দিয়ে, মানে ওই ব্রিজটা দিয়ে আমাদের ওই সাইড দিয়ে কিন্তু যেতে হবে। আর আমরা এসছি এই দিক দিয়ে, এইদিকে কিন্তু শিটং। আর এইখানে দেখতে পাচ্ছি বজরংবলির একটা মূর্তি, এই যে আমিও প্রণাম করে নিচ্ছি, তোমরা একবার প্রণাম করে নিও। আর ওইদিকে ওই যে পেছনে কিন্তু ছেলেপেলে আড্ডাই আর কি করছে, আর বেশ ভালো লাগছে ভাই। এখানকার ভিউটা দেখো দেখো দেখো। শিবখোলা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার। ভাই সত্যি, আবার শিলিগুড়ি বা এই উত্তরবঙ্গের লোকেদের হিংসে হয় কেন জানো? এই পাহাড়ের কারণে। যদি কেউ উত্তরবঙ্গ থেকে আমার ভিডিও দেখো, কমেন্ট করে জানিও প্লিজ। ভাই তোমরা কত সুন্দর, তোমরা সত্যি কপাল নিয়ে জন্মেছো যে তোমাদের সন্ধ্যাবেলায় চা খেতে ইচ্ছে হলে তোমরা পাহাড়ে চলে আসতে পারো। দার্জিলিং, দার্জিলিং না গেলেও কার্শিয়াং হোক, কার্শিয়াং এর আশেপাশে কত জায়গা, সেসব জায়গাতে তোমরা চাইলেই সন্ধ্যাবেলায় এসে রাত্রেবেলায় বাড়ি চলে যেতে পারো। বাট দেখো ভাই, আমাদেরকে আসতে গেলে সেই কোথা থেকে 500, 550, 600 কিলোমিটার আমাদের রাইড করতে হয়। ভাই সিরিয়াসলি কিছু মাইন্ড করো না, তোমাদেরকে কিন্তু এক প্রকার আমার হিংসে হয় ভাই। নেমে গেছি শুকনা রোডে। এই যে টয় ট্রেনের লাইন দেখতে পাচ্ছ, এবার আমাদের যেতে হবে লেফট সাইড। আর এই রাস্তা দিয়ে চলে গেছে কিন্তু টয় ট্রেনের লাইন। এই যে টয় ট্রেনের লাইন, এটা দিয়ে কিন্তু টয় ট্রেনটা শিলিগুড়িতে কানেক্ট করে। আর বাইক কিন্তু ছুটছে আবারও বেশ স্পিডে, 70, 71, 75-এ ছুটছে। আর অনেক দিন পর, মানে গত 3 দিন পর আবারও কিন্তু এই ফার্স্ট 5th গিয়ার উঠলো বাইক। আমার বাঁদিকে এই যে এটা কিন্তু শুকনা রেলওয়ে স্টেশন, মানে টয় ট্রেন কিন্তু এখানে দাঁড়ায়। এই যে দেখতেই পাচ্ছ সামনে কিন্তু শুকনা মোড়। আর এই যে ডান দিকে, আমি যখন চটকপুর করেছিলাম, দার্জিলিং গেছিলাম, তখন কিন্তু এই ডান দিক দিয়ে কিন্তু বেরিয়ে গেছিলাম। শুকনা মোড় আমরা ক্রস করে ফেলেছি। আর শুকনা মোড় থেকে শিলিগুড়ির ডিস্টেন্স কিন্তু মাত্র 6 থেকে 7 কিলোমিটার। আর এখান থেকে সোজা দার্জিলিং মোড় যাব, দার্জিলিং মোড় থেকে কিন্তু আমরা রাইট সাইড নেব। তো সামনেই দেখতে পাচ্ছ এই যে দার্জিলিং মোড়। এবার এখান থেকে আমাদের কলকাতার দিকে রাইট সাইড নিতে হবে। এখান থেকে কলকাতার ডিস্টেন্স কিন্তু 581 কিলোমিটার। ঘড়িতে বাজে সকাল 12টা। আর
এখন আমাদের 581 কিলোমিটার রাইড করতে হবে। ইয়ার এন্ডিং রাইড, আর 2025-এ এই নিয়ে 5 নম্বর বারের মতো কিন্তু আমি শিলিগুড়ি থেকে রিটার্ন করছি। ভাই, শিলিগুড়ি আমার সেকেন্ড হোম হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। যদিও একটা টাইমে আমি 6 থেকে 7টা বছর আমি চোপড়াতে কাটিয়েছি, তো শিলিগুড়ি আমার খুবই চেনা। আর এই উঠে গেলাম শিব মন্দিরের ফ্লাইওভারে, আর হাই রোডে উঠতে উঠতেই কিন্তু আমার গাড়ি আবার সেই পিক আপ ধরে নিয়েছে। অনেকদিন পর, মানে 3-4 দিন পর পাহাড় থেকে সমতলে বাইক চালাতে কিন্তু বেশ ভালো লাগছে। তবে পাহাড়কে ছেড়ে যাচ্ছি, একটু মিস করব পাহাড়কে। ঠিক আছে, চলো আবার চলে আসবো কিছুদিন পরে। আর এই যে এই মোড় থেকে, এয়ারপোর্ট মোড় থেকে খানিকটা এসেই কিন্তু এই ফ্লাইওভারের ওপর দিয়ে বাদিকে চলে গেল কলকাতার রাস্তা। এই যে বাদিকে কলকাতা, বাগডোগরা, সোজা কিন্তু পানি ট্যাঙ্কি। কিষানগঞ্জ 92 কিলোমিটার, রায়গঞ্জ 167, মালদা 224, কলকাতা 553, গাজল 206, ডালখোলা এখান থেকে 131 কিলোমিটার। ওই যে NH-27 চলে গেছে, ওইখান দিয়ে ঘুরে কিন্তু আমরা NH-27 উঠবো। আর এদিকে চলে গেল আসামের দিকে, আর এদিকে ডালখোলার দিকে। এখন সিগন্যাল পড়েছে ঘোষপুকুর মোড়ে, তাই এখানটা একটু দাঁড়িয়েছি, এই ব্যাপার। তো উঠতে চলেছি NH-27-এ। এই যে ডান দিকে ইসলামপুর দেখাচ্ছে, মানে ডান দিকে আমাদের কলকাতাও। কিষানগঞ্জ 78 কিলোমিটার, ইসলামপুর 48, তার মানে চোপড়া ওই 27-28 কিলোমিটার। সো ওয়েলকাম টু পশ্চিম মাদাতি টোল প্লাজা। আজকের জার্নির আজকে প্রথম টোল প্লাজা কিন্তু এটা আমাদের। তো শিবখোলা থেকে কিন্তু বেরিয়ে আর কোথাও দাঁড়াইনি, মানে শিলিগুড়িতেও দাঁড়াবো ভেবেছিলাম, বাট দাঁড়াইনি, চলে এসেছি চোপড়ায়, কারণ আমার বাইকের চেনটা লুপ করার ছিল। তো চোপড়াতে যেখানে দাঁড়াই আমি, যেই গ্যারেজটায় ফেরার পথে, তো সেখানেই দাঁড়িয়েছি, আর চেনটা কিন্তু লুপ করা অলরেডি হয়ে গেছে। এই যে ও তো দেখেই একদম বুঝতে পেরেছে আমি চলে এসেছি। আর এই যে চেনটা কিন্তু লুপ করা কমপ্লিট, এই যে। আর আমার এই আয়নাটা একটু লুজ হচ্ছিল, অতিরিক্ত টাইট হয়ে গেল ভাই। এবার আমি ঘোরাবো কি করে, অতিরিক্ত টাইট হয়ে গেছে, হালকা লুজ কর, হালকা। দেখি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দে ছেড়ে দে, এবার আমি ঠিক করে নিতে পারবো, এবার আমি বসে ঠিক করে নিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন চোপড়াতে আমার গাড়ি চেন লুপ করা হয়ে গেছে, চেন ক্লিন করাও হয়ে গেছে। এবার কিন্তু এখান থেকে বেরোবো, সামনে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, আমার খিদে পেয়েছে ভাই। সেই সকালবেলা মোটামুটি 9টা নাগাদ খেয়েছি, আর এখন 1টা বাজে, বেশ ভালো খিদে পেয়ে গেছে। ঘড়িতে বাজে এখন দুপুর 2:15, আর আমরা কিন্তু ইসলামপুর বাইপাসে, বাইপাসের পাশে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, দুটো পার্ক খেলাম, মানে অন্য কোনো চকলেট পাইনি, তো দুটো পার্ক খেয়েছি। আর এখন কিন্তু ইসলামপুর থেকে সোজা টার্গেট রেখেছি গাজল। জানি না গাজল পর্যন্ত যেতে পারবো কিনা, তবে টার্গেট গাজলই আছে, 141 কিলোমিটার এইখান থেকে। আর এই ননস্টপ রাইডের কথা মাথায় এলে আমার কিন্তু সবার ফার্স্টে মাথায় আসে অরিত্রর কথা। আমার সাথে গতবার যে গেছিল অরিত্র, ভাই গতবার আমি আর অরিত্র জাস্ট বাওয়াল করেছি রাস্তায়, মানে নন স্টপ 230 কিলোমিটার চালিয়েছিলাম শিলিগুড়ি থেকে। তারপর তো প্রত্যেকটা ল্যাব আমরা মোটামুটি 100, 150, লাস্টে তো আমি ধুলিয়ান থেকে 177 কিলোমিটার কৃষ্ণনগর ঢুকেছিলাম। তো দেখা যাক এইবার কতদূর কি করতে পারি। তবে একটা কথা তোমাদেরকে আবারও বলবো, দেখো রাইড করতে বেরিয়েছি, রাইডটা কিন্তু আমাদের সেফলি করতে হবে। তো টাইম একটু বেশি লাগুক, 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা লাগুক, আমি সবসময় বলি, কিন্তু সেফলি কিন্তু রাইড করো। কারণ সারা জীবন কিন্তু আমাদের রাইড করতে হবে, সারা জীবন বিভিন্ন জায়গায় আমাদের ঘুরতে হবে। তো সেক্ষেত্রে আমি যেমন ভেবে রেখেছি রাত 12টা 1টা বাজবে আমার ঢুকতে, সেখানে যদি আরো 2 ঘন্টা লেটও হয়, তাও কিন্তু আমি সেফলি পৌঁছবো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো এবার এগোনো যাক, আরো বাকি প্রচুর রাস্তা রয়েছে। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, যে ঘোষপুকুর থেকে যে আমরা NH-27-এ উঠলাম, NH-27-এ ওঠার পর
চোপড়া পর্যন্ত রাস্তায় কিন্তু বেশ কিছু জায়গায় পথ দেখতে পেয়েছি। আর চোপড়ার পরে ইসলামপুর পর্যন্ত সেরকম কিছু ছিল না পথ, বাট ইসলামপুর বাইপাস শেষ হওয়ার পর কিন্তু এই যে কিষানগঞ্জ যাচ্ছি, মিডিলে কিন্তু বেশ ভালো কিছু কিছু জায়গায় পথ রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু একটু চাপ হতে পারে, একটু সেফলি কিন্তু রাইড করো, কারণ এই রাস্তাটা যা দেখছি ভাই খুব সেফ নয়। রাস্তার কি মিডিল দিয়ে যেতে হবে? মানে কিছু টোটোওয়ালা সিরিয়াসলি, এমনিতেই টোটো কিন্তু লিগ্যাল নয় হাই রোডে চলা। ভাই তুই রাস্তা পার হবি ঠিক আছে, তুই রাস্তার মাঝখান দিয়ে কন্টিনিউ যাচ্ছে, কন্টিনিউ রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। মানে আমি কোন দিকে যাবো, বাদিক দিয়ে না ডান দিক দিয়ে, কোনো উপায় নেই, যাচ্ছে তাই। মানে এই টোটোটা বেরিয়ে হ্যাঁ মানুষের সুবিধা হয়েছে, বাট এগুলো পুরো লিগ্যাল করা উচিত যে হাই রোডে টোটো ওঠা যাবে না। ভাই হাই রোডে টোটো উঠে দেখা মানে এই- আমি বলে কথা না, হাই রোডে যারা হাই রোডে যেসব ভেহিকেল গুলো চলে তাদের প্রচুর সমস্যা এই টোটোর কারণে। রাস্তার মিডিল দিয়ে যাচ্ছে, কোনো রকম কোনো নলেজ নেই, কিছু নেই রাস্তার সম্বন্ধে, রাস্তার মিডিল দিয়ে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গে যত প্রবলেম রোডে, তত এই টোটোর কারণেই। এই টোটোর কারণে পশ্চিমবঙ্গের রোডে যত দুর্ঘটনা হয়। আর আমি বলেই বা কি করব, পরিস্থিতি চেঞ্জ হবারও নয় আর হবেও না, পশ্চিমবঙ্গ এরকমই থাকবে। এই যে ইনাদের তো আলাদাই রাজত্ব চলে রাস্তায়, কি বলবো, এরা তো অবলা, এদের কিছু বলা যায় না। এটা আমাদেরকে একটু বুঝতে হবে, আমাদেরকে একটু বুঝে শুনে সামলে চলতে হবে। বাট মানুষ তো আর অবলা নয় ভাই, বিশেষ করে টোটো চালকরা। হ্যাঁ কিছু টোটো চালক অবভিয়াসলি ভালো রয়েছে, বাট ম্যাক্সিমামটাই ভালো নয়। কোনো এক্সপিরিয়েন্স নেই, কিছু নেই, রাস্তায় মানে যেভাবে সেভাবে পারছে টোটো চালাচ্ছে, মানে একটা ন্যাশনাল হাইওয়েতে টোটো চালাচ্ছে ভাই, কোনো রকম রুলস রেগুলেশন না মেনে। বলতে পারো ডালখোলা ঢুকেই গেছি, আর সামান্য খানিকক্ষণ গেলেই কিন্তু ডালখোলা ঢুকে যাব আমরা। আর NH-27 কে ছেড়ে এই যে নিচে সামনেই কিন্তু NH-12 ধরবো, আর সামনেই কিন্তু ডালখোলা মোড়। উঠে গেলাম আমাদের কলকাতা যাওয়ার রাস্তায় NH-12 এ। ডালখোলা ক্রস করে এসে কিন্তু একটা পাম্পে এসে দাঁড়িয়েছি তেল ভরার জন্য। আর দেখি কতটা, এর থেকে বেশি ভরি না আমি, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, এর থেকে বেশি দিও না। বাইকের কিন্তু ফিউল আপ করা হয়ে গেছে, আর এখন আবারও সবকটা দাগ আমি দেখতে পাচ্ছি, আর এই জিনিসটা দেখলেও বেশ ভালো লাগে। আর এখন অনেক রাস্তা এখনো বাকি ভাই, এখনো 450 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে এখান থেকে কলকাতা। মানে না পারতে একদমই দাঁড়াবো না কিন্তু আমরা। আর সামনেই আজকের জার্নির 3 নম্বর টোল প্লাজা, রায়গঞ্জ টোল প্লাজা, আর সামনেই রূপাহার। ঘড়িতে প্রায় বিকেল 5টা, আর সবে কিন্তু রায়গঞ্জ পার করছি। আর এই যে সামনেই রাস্তা পড়বে যেটা বাঁদিকে, কিন্তু এই যে রায়গঞ্জ ঢুকে যাবে। A few moments later. ভাই তোমাদের কিছু গাড়ি দেখাবো, এই দেখো, আমাদের এখানে কিন্তু এইসব গাড়ি দেখা যায় না। এগুলো আই থিঙ্ক কোনো বাইরে থেকে এসছে। পুরো দেখো এগুলোর কিন্তু মডেল কিন্তু পুরো আলাদা, কোথাও মেবি কোনো কনস্ট্রাকশনে কাজের জন্য এই গাড়িগুলো যাচ্ছে। ইরিস সালা, সব দেখো এমার্জেন্সি লাইট লাগানো উপরে। নাম্বারও দেওয়া নেই গাড়িগুলোর, পুরো অন্যরকম দেখতে গাড়িগুলো। এখন রয়েছে আমি মালদার থেকে 40 কিলোমিটার আগে, আর এখানে এক লাইন দিয়ে অনেক কটা গাড়ি, এই গাড়িগুলো মানে লরি টাইপেরই, বাট এগুলো কোনো কনস্ট্রাকশনের কাজ বা কিছু কিছু জিনিস এমন কিছু নিয়ে যাচ্ছে আর কি। সন্ধে 5টা 45 বাজে, আর ঢুকে গেছে কিন্তু গাজল। মানে 12টার সময় কিন্তু শিলিগুড়ি ক্রস করেছিলাম, আর তারপরে কিন্তু আমরা বেশ দাঁড়িয়েওছি অনেক কবার। তো তারপরেও কিন্তু 5টা 45-এ গাজল ঢুকে গেছি, এখান থেকে মালদা বাইপাস আর মাত্র 25 কিলোমিটার।
মালদা বাইপাসের আগে আমরা কোনো একটা ধাবা দেখে দাঁড়াবো। মানে আমার খিদে পেয়েছে, আর আমার সাথে যে তিনজন রয়েছে তাদেরও কিন্তু বেশ খিদে পেয়েছে। তো 5টা 45 বাজে এখন, গাজল ক্রস করলাম, বেশ ভালোই টেনেছি আমরা। তো এখন খেতে দাঁড়াবো সামনে। আর সকালবেলায় সেই লাস্ট খেয়েছি আমাদের হোমস্টেতে ওই রুটি আর ঘুগনি, আর মিডিলে কিন্তু আমরা জাস্ট টুকটাক স্ন্যাক্স খেয়েছি। এক জায়গায় চকলেট খেয়েছিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, এই যা। বাট এবার খিদে পেয়েছে, রুটি ফুটি কিছু খেতে হবে ভাই। আজকের জার্নির 4 নম্বর টোল প্লাজা, মালদা গাজল টোল প্লাজা। সন্ধ্যে 6টা বাজে, উঠে পড়েছি কিন্তু মালদা বাইপাসে। ঘড়িতে বাজে 7টা 15। মালদা বাইপাস ক্রস করে 3-4 কিলোমিটার এসে আমরা দাঁড়িয়েছিলাম এই যে মা সোনালী হোটেল। দাঁড়িয়েছি ভালো কথা। আমরা অর্ডার দিয়েছিলাম, বিজয় অর্ডার দিয়েছিল রুটি তড়কা, ও ভাত খেয়েছে, ও রুটি তড়কা খেয়েছে। বিশেষ করে আমি আমি তড়কা খাবো না, আমি জাস্ট রুটি আলু ভাজা আর দুটো পেঁয়াজ লঙ্কা এই হোটেল থেকে খেয়েছি। তো ঘটনা হচ্ছে, দুটো রুটি আর এক বাটি আলুর ভাজা আর কি, নিয়েছে আমার থেকে 80 টাকা। ভাই আমি জাস্ট হার্ট অ্যাটাক করেছি। আমি তো অবাক ভাই, 50 টাকা হলেও ম্যাক্সিমাম, সেখানে 80 টাকা নিয়েছে। যাই হোক ভাই, আমি তো আর কোনোদিনও এখানে দাঁড়াচ্ছি না। হ্যাঁ, না, যা খাইয়ে দিয়েছে প্রচুর খেয়েছি, প্রচুর বাবা। তো এটাই বললাম যে এই যে হোটেলটাই দেখতেই পাচ্ছ, মা সোনালী হোটেল, তো এইখানে কিন্তু না দাঁড়ানোটাই বেটার আমার মনে হয়। কারণ ভাই 80 টাকা দিয়ে আলু ভাজা রুটি খাওয়া মানে আমি কেজি কেজি আলু কিনে আনবো, আর রুটি তো 1 কেজি আটা 1 কেজি আলু হয়ে যাবে। কি অবস্থা, জাস্ট লুটছে মানুষকে। আমি ভাই ভেবেছিলাম আলু ভাজা রুটি, এমন নয় যে দামের ব্যাপার, সেটা নয়, অ্যাকচুয়ালি শুকনো শুকনো খাবার খাবো এরকমই প্ল্যান ছিল, তো তাই খেয়েছি। তো কি বলবো, আমি ভেবেছি ঠিক আছে 40 টাকা দাম হবে, 50 টাকা দাম হবে, যেটা আমাদের ওখানে হয়, মানে নবদ্বীপ কলকাতা সাইডে ওরকমই হয়। ভাই এখানে সিরিয়াসলি জাস্ট এক প্রকার লুটছে এরা, এক প্রকার। মানে তোমরা ভেবে দেখো, এক বাটি জাস্ট এইটুকু আলু দিয়েছে, আর দুটো রুটি জাস্ট, তার দাম 80 টাকা। ভাই ভাবাই যায় না। যাই হোক, আমি আর জীবনে ভুলেও এইখানে দাঁড়াবো না। এটা কিন্তু মালদা বাইপাস আর সুজাপুরের ঠিক মাঝখানে পড়বে মা সোনালী হোটেল। ভাই পুরো স্ক্যাম, পুরো স্ক্যাম। যাই হোক, এর পেছনেও কিছু কারণ আছে, আমি স্ক্যামটা কেন বললাম, নামটা আর স্ক্যামটার পেছনে কিছু কারণ আছে। তো যাই হোক, বাদ দাও, ছাড়ো। এখন সোজা ধুলিয়ান ক্রস করে আমরা পলসন্দা সাইডে গিয়ে দাঁড়াবো, এরকমই প্ল্যান আছে। মানে এখান থেকে এরকম লাইন ফেস করতে হচ্ছে, সামনে গিয়ে কি হবে ভাবো, যেখানে সিগন্যালটা থাকে কালিয়াচকের। অভিজিৎকে কিন্তু বেশ ভালো রাইডার বানিয়ে দিয়েছি এই রাইডটাতে। মানে ওর জীবনে এই 500-600 কিলোমিটার, বিশেষ করে আজকে প্রায় 600 কিলোমিটার রাইড ওর জীবনে প্রথমবার। এর আগে মনে হয় একবার পুরুলিয়া গেছিল না কোথায় গেছিল বললো, 200-250 কিলোমিটারের ব্যাপার ছিল। বাট এইবার কিন্তু ওকে পুরো প্রো রাইডার বানিয়ে দিয়েছি আমি আর বিজয়। ও আমাকে মাঝে মাঝে হাত দিয়ে সিগন্যাল দিচ্ছে। আর কালিয়াচক এখন আমাকে শেষ করে দেবে। আসো আসো। আর কালিয়াচক আসলে কিন্তু এই জিনিসটা আমাকে প্রায়বারই করতে হয়, যে রাস্তা থেকে নেমে এই সাইডে নামিয়ে দিতে হয়, কারণ এখানকার জ্যাম যা মারাত্মক, কিছু করার থাকে না আর। A few moments later. ভাই ছোটবেলায় যখন শিলিগুড়ি যেতাম বাই ট্রেনে, তখন না ট্রেনের জানলার পাশে এসে বসতাম, বা ওই দরজার কাছে এসে বাবা নিয়ে এসে দাঁড় করিয়ে রাখতো, মানে বাবা ধরে দাঁড় করিয়ে রাখতো নিচের জল দেখার জন্য। আর এখন সেই ফারাক্কা ব্যারেজ আমি বছরে কতবার ক্রস করি, কিন্তু এখন কিন্তু আর জল দেখার সেই এক্সাইটমেন্ট বা সেই ইচ্ছে কিন্তু এখন আর হয় না। এখন মনে হয় যেন কত তাড়াতাড়ি বাড়ি যাব, কত তাড়াতাড়ি শিলিগুড়ি যাব।
একটা টাইমে এই ফারাক্কা ব্যারেজ অনেক পার হয়েছি বাবা মায়ের সাথে, সেই দিনগুলো মিস করি। আর এখন সেই ব্যারেজের ওপর দিয়ে বাইক নিয়ে যাই আমি। তো ফারাক্কা ব্যারেজ আমরা ক্রস করে ফেলেছি আর এন্টার করে গেছি দক্ষিণবঙ্গে। আর দক্ষিণবঙ্গে এন্টার করলেই একটা ইমোশনাল ব্যাপার চলে আসে, কারণ আমাদের হোম টাউন দক্ষিণবঙ্গে। গাড়ি যেভাবে ননস্টপ ভাগাচ্ছি, জানি না কতটা টাইম লাগবে, তবে আশা করছি অনেকটা তাড়াতাড়ি পৌঁছবো। আর আজকের জার্নির এটা 6 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজার এই দিকেরটা, যেটা ফারাক্কার সাইডে। আর রাতের আহিরন ব্রিজের ভিউটা কিন্তু ঠিক এই রকম। এই দেখো, বেশ দারুণ কিন্তু একটা ভিউ লাগছে। চলে এসেছি আজকের জার্নির 7 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর এটা কিন্তু বহরমপুরের সাইডেরটা। ঘড়িতে বাজে রাত 10টা বাজতে 10, আর আমরা রয়েছি বহরমপুর বাইপাসে। এখান থেকে দেবগ্রামের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। বিজয় ওখান থেকে দেবগ্রাম দিয়ে কিন্তু কাটোয়ার দিকে বেরিয়ে যাবে, আর আমরা তিনজন রানাঘাট অব্দি যাব একসাথে। রানাঘাট দিয়ে কিন্তু অভিজিৎ আর সজল ওদের বাড়ি চলে যাবে, তারপরে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, মানে বড় জাগুলি হয়ে, দেন আর কি কলকাতা। এই ব্যাপার, এখান থেকে কিন্তু কলকাতার ডিস্টেন্স প্রায় 200 কিলোমিটারের মতো। দেখা যাক কতক্ষণ টাইম লাগে, তাও আইডিয়া রাত 1টা-2টো বেজে যাবে। রয়েছে এখন দেবগ্রামে, রাত বাজে 11টা, আর বিজয়কে কিন্তু এবার ছেড়ে দিতে হবে কাটোয়ার জন্যে। আর প্রচণ্ড ঠান্ডা ভাই, সেই জন্য আমি মুখটা ঢেকেই কথা বলছি। তো যাই হোক, বিজয় এই যে এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, ওই সামনে ওইখান দিয়ে বিজয় চলে যাবে কাটোয়ার দিকে, মানে আমরা যেখান থেকে জার্নি শুরু করেছিলাম বিজয়ের বাড়ি থেকে। এই যে চল, আবার হবে, চাপ নেই, আমাদের দুঃখ নেই, আবার হবে, আমাদের দুঃখ। তোমাদেরও হবে। না, রাইড কর- তো তোমাদের ছেড়ে আবার পুরো বন্ধুর মতো করে নিয়েছে। আবার হবে, চাপ নেই। বুঝতে পারিনি যে অন্য কেউ না, বন্ধু না দাদা, পুরো বন্ধুর মতো। ওটাই কথা, ওটাই কথা। আমাদের একটু তো এটাই হচ্ছে ব্যাপার, মানে রাইড করলে অচেনা মানুষও কিন্তু একদম কাছের হয়ে যায়। তো যাই হোক, এখন বিজয় চলে যাবে বাড়ির দিকে, আমার সাথে অভিজিৎ আর সজল কিন্তু রানাঘাট পর্যন্ত যাবে, দেন আমাকে প্রায় 60 থেকে 65 কিলোমিটার একা যেতে হবে দমদম পর্যন্ত। রাত প্রায় 12টা বাজতে চললো, পৌঁছে গেছি কৃষ্ণনগর। আমার শহর ডান দিকে নবদ্বীপ তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমি কিন্তু নবদ্বীপে যাচ্ছি না, আমি যাচ্ছি কলকাতা। তো যাই হোক, আমাদের শিটং থেকে কৃষ্ণনগর পর্যন্ত ঢুকতে কিন্তু 14.5 ঘন্টা লাগলো। এখনো 12টা বাজেনি পুরোপুরি, 15 মিনিট বাকি আছে। আর ওদিকে আমরা 9টা 10-15 নাগাদ বেরিয়েছিলাম। তো 14.5 ঘন্টায় শিটং থেকে কিন্তু কৃষ্ণনগর ঢোকালাম, আর এখনো কিন্তু 100 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। এবার দেখি, রানাঘাট থেকে তো ওরা দুজন বেরিয়ে যাবে, তারপরে আমাকে একাই যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, সেফলি রাইড করবো ওইটুকু রাস্তা, আরামসে পৌঁছে যাবো কলকাতা। আমি জানি না মুখ চোখের পরিস্থিতি কি হয়ে রয়েছে। যাই হোক, রয়েছি রানাঘাটে, এখন বাজে 12টা 40। শিটং থেকে কিন্তু চলে এসছি, মানে ভাবতে পারিনি যে এতটা রাইড করে ফেলবো। যাই হোক, করেও ফেলেছি। আর এই যে এদিকে অভিজিৎ আর এই সজল, ওদেরকে ভাবতে পারিনি, ভেবেছিলাম রায়গঞ্জে স্টে করব, কিন্তু মনের জোরে আমরা চলে এসেছি। তবে এটা বিশাল বড় ব্যাপার যে তোমাদের ফার্স্ট রাইডে তোমরা 600 কিলোমিটার টেনে দিলে। একদম তোমার জন্য। তুমি না থাকলে তোমার সেটাই। মতো, মানে আমাদের মতো তোমাদের কাছে যদি কেউ যদি রাইড করতে চায় নতুনই, মানে সে শিখে যাবে। একদম, ব্যাপারটা হচ্ছে ওই জোর দিতে হবে, যেতে পারবো। মনে জোর দিতে হবে। এক্স্যাক্টলি, কারণ অ্যাকচুয়ালি আমার উপরে তো সব বিশ্বাস না, নিজেকেও জোর করতে হবে। নিজেকে। নিজের জোর না থাকলে আমাদের হবে না। আমাদের কাজটা কি, তোমাদেরকে ইন্সপায়ার করা, চলো চলো চলো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন প্রচন্ড ঠান্ডা লাগছে। এই আরো 80 কিলোমিটার আমার রাস্তা বাকি রয়েছে দমদম পর্যন্ত। তো এবার ওদেরকে ছেড়ে দিয়ে, এই যে ওদেরকে ছেড়ে দিয়ে এবার কিন্তু বেরিয়ে যাব। চলো, আবারও রাইড হবে একসাথে। হবে তো অবশ্যই।
তুমি এমন একটা ভালো মানুষ, তোমার সাথে না করলে কার সাথে বলবো? ঠিক আছে, থ্যাংক ইউ। সো অভিজিৎকে আর সজলকে কিন্তু ছেড়ে দিলাম রানাঘাট, আর রানাঘাট থেকে দমদমের ডিস্টেন্স কিন্তু 80 কিলোমিটার। তো লাস্টে ছাড়ার পথে অভিজিতের খুব মন খারাপ ছিল, মানে এক প্রকার কান্না করে দেয় এরকম একটা ব্যাপার, যে গত 5টা দিন আমাদের যে কিভাবে কেটে গেল মানে বোঝাই মুশকিল। তো যাই হোক, আমার ওরা কিন্তু সাবস্ক্রাইবার, তো আমি ওদের থেকে এই যে জিনিসটা পেলাম, যে না ওরা আমাকে বলছে যে দাদা তোমার জন্য কিন্তু এই রাইডটা হয়েছে। তো ভাই তোমাদেরকেও থ্যাঙ্কস বলবো যে আমাকে ভরসা করে এত দূরে তোমরা গেছিলে আর তোমাদেরকে আমি সেফ ভাবে বাড়ি পৌঁছতে পেরেছি। তো চলো আবারও রাইড হবে একসাথে, অবশ্যই হবে। মনে ইচ্ছে আর একটু সাহস থাকলে সব সম্ভব ভাই। বড় জাগুলি ঢোকার ঠিক 5-6 কিলোমিটার আগে রাস্তায় ঠিক এই রকম কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। পৌঁছে গেলাম আজকের জার্নির 9 নম্বর টোল প্লাজাতে। ভাই এই যে সামনে লরিটা যাচ্ছে, আর এই লরিটাতে কি লেখা আছে একবার তোমরা পড়তে পারছো কিনা দেখো, টাটা ব্যাড বয়, নিচে লেখা আছে মাফিয়া, আর তার পাশে কি লেখা দেখো, বৌদি লাভার। ই মা, ছি 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 ছি, কার গাড়ি এটা আমি জানতে চাই ভাই। নাম্বার হচ্ছে WB25P6861। কি অবস্থা, গাড়িতে এইসব কি লিখে রেখেছে, পুরো এক প্রকার ছাপড়ি বলা চলে, যারই গাড়ি হোক সে পুরো এক প্রকার ছাপড়ি বলা চলে। আর ঢুকে গেছি কাছড়পাড়া রোডে, লেখা আছে এয়ারপোর্ট 40 কিলোমিটার, মানে এখান থেকে আর 40 কিলোমিটারের রাস্তা কিন্তু আমার বাকি, কারণ এয়ারপোর্ট থেকে আর 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই আমি পৌঁছে যাব। কল্যাণী এক্সপ্রেস ওয়েতেও কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা, প্রচুর। এবার যে আমি কি রাইড করে ফিরলাম ভাই, রেকর্ড হয়ে থাকবে, রেকর্ড। ঘড়িতে 2টো বাজতে চললো, সকাল 9টা থেকে বাইক চালাচ্ছি। দাঁড়িয়ে রয়েছি এয়ারপোর্ট 1 নম্বর গেটে, আর রাত বাজে 2টো 10। শিটং থেকে 17 ঘন্টা রাইড করে কলকাতা কিন্তু ঢুকে গেছি, আর এই হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেট। ভাই জীবনের রেকর্ড রাইড করে ফেলেছি আজকে, এর আগে কখনো এই রকম রাইড করিনি ভাই। অলমোস্ট 650 কিলোমিটার কভার করে দমদম ঢুকছি। গতবার শিলিগুড়ি টু কলকাতা মানে 12 ঘন্টায় 11 ঘন্টা 30 মিনিটে করেছিলাম, আর এবার 17 ঘন্টা টাইম লেগেছে, বাট শিটং থেকে কিন্তু কলকাতা ঢুকে গেছি। ভাই সাব, ইটস অ্যান অ্যাচিভমেন্ট ফর মি। এই ট্রিপের কিছু স্মৃতি দিয়ে সিরিজটা শেষ করছি। জানি অনেকটা লেট হয়ে গেছে আমার এই লাস্ট এপিসোডটা দিতে। যারা আমার ফেসবুক ইনস্টাতে রয়েছে তারা জানে গত কিছুদিন আগে আমার বাবা চলে গেছেন, তাই মনের পরিস্থিতিও ভালো ছিল না আর আমি এডিটিংও করতে পারিনি। বাবাকে নিয়েও কিছু কথা বলার আছে তোমাদের সাথে, কিন্তু সেটা এখন নয়, সেটা পরের সিরিজে বলবো আমি। এখন এই সিরিজটা তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আশা করি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও অনেক এগোতে পারি। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন কোনো অ্যাডভেঞ্চার রাইডে।